পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে অঙ্কের কোশ্চেনগুলো দিয়েছে, সেই অঙ্কের কোশ্চেনগুলোর আমরা প্রথম কোশ্চেনটা সলভ করব। তো ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কটা শুরু করছি। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 1 নম্বর দাগের অঙ্ক দিয়েছে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব, a ≠ 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তগুলো লেখো। আমরা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের শর্ত কি জানি, নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি, শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা যেটা জানি সেটা কি না, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হয় না, একটা হয় -b + √b² - 4ac/2a, এবং আরেকটা হয় কি -b - √ac/2a। আচ্ছা, এখানে আমাকে বলেছে যে এই সমীকরণের বীজদ্বয় সমান হতে হলে কি শর্তের প্রয়োজন। আমরা শর্তটা বের করে দেখব। ধরে নিলাম যে b² - 4ac = 0। ঠিক আছে, তাহলে আমরা অতএব লিখতে পারি এখানটা, তাহলে এখানে -b + √b² - 4ac/2a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -b প্লাস, এটার মান আমি ধরেছি 0/2a, তাহলে সমান আমরা কি পাবো এখানে -b/2a, কেননা √0-এর উপরে রুট থাকা মানে সেটা 0ই থাকে। ঠিক আছে, আর 0 -b এর সঙ্গে যোগ করলেও যা হবে, বিয়োগ করলেও তাই হবে, একই হয়ে গেল। আবার দেখো -b √b² - 4ac/2a, তাহলে এক্ষেত্রেও আমরা এটার মান 0 ধরেছি, তাহলে কি হবে -b - √0/2a, অর্থাৎ এখানটা হবে -b/2a। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এখানেও যা মান বেরিয়েছে এখানেও একই মান বেরিয়েছে, তাহলে এই দুটো সমান হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি, এইভাবে লিখবে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও সমান। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে যদি শর্তটা কি, তাহলে কি হলো, যদি b² - 4ac = 0 ধরি, তাহলে 0 হয়, তাহলে ax² + bx + c, এই দ্বিঘাত সমীকরণটি, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। ঠিক আছে, তাহলে এইভাবে সম্পূর্ণ অংশটা করতে হবে। তাহলে আমরা কি পেলাম না, আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হচ্ছে -b + √b² - 4ac/2, এবং আরেকটা হয় -b - √b² - 4ac/2। এবার আমরা যদি ওটা সমান 0 ধরে নিই, তাহলে সমীকরণ থেকে প্রথম যে শর্তটা, যে বীজটা পাওয়া যায়, সেটার মান যা হয়, দ্বিতীয় বীজটার ক্ষেত্রেও মান তাই হয়। অতএব তাহলে b² - 4ac যদি 0 হয়, তাহলে এই শর্তটা অনুসারে দুটো বীজের মান সমান হবে এবং বাস্তব হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা আসছি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কে দেখা যাচ্ছে, লেখা আছে, এখান থেকে দেখে নিই অঙ্কটা, যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং বৃত্ত
বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কত? তাহলে আমরা যদি একটা গোল বৃত্ত অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, বলা হলো বৃত্তের যে জ্যাটা সেটা হচ্ছে 12 সেমি। আমি ধরে নিলাম এখান থেকে এটা জ্যা, নাম দিয়ে দিলাম এ এবং বি। তাহলে এখানে হচ্ছে এ বি জ্যা সমান সমান হচ্ছে 12 সেমি হলো। এ বি জ্যা সমান সমান আমরা লিখে দিলাম 12 সেমি। ওকে ওকে, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত এঁকেছিলাম, এখানটা বৃত্তের কেন্দ্র, যার এ বি হচ্ছে জ্যা, আমরা দেওয়াই আছে এ বি জ্যা সমান সমান 12 সেমি। ঠিক আছে, এবং বৃত্তের ব্যাসার্ধ ও আমি কেন্দ্রবৃত্ত নাম লিখে দিলাম এবং এখান থেকে আমরা এটা টেনে দিলাম, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ও এ সমান সমান দেওয়া আছে কত? এখানে দেওয়া আছে 10 সেমি। ব্যাসার্ধ ও এ সমান সমান লেখা আছে 10 সেমি। ওকে, এবার বলছি কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব কত? আমরা এখানে নাম দিয়ে দিলাম ধরো সি। তাহলে ও এ হলো কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব। ঠিক আছে, আমরা জানি যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যে এ বি জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করে, অতএব আমরা এখানে লিখতে পারি এ সি সমান সমান 12/2 সেমি সমান সমান 6 সেমি। ঠিক আছে, 6 সেমি। তাহলে এটা মনে রাখতে হবে যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব টানা হবে সেই লম্ব জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করবে, অর্থাৎ এসি সমান সমান বিসি, এসি সমান সমান বিসি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যে এখানে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এটা লম্ব, এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে ও এ, ও এর মান হচ্ছে 10 সেমি, ভূমি হচ্ছে এসি, এসির মান হচ্ছে 6 সেমি, অতএব আমাকে ওসি বের করতে হবে। অতএব ওসি সমান সমান √10 স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার। তাহলে সমান সমান কি হবে? √100 মাইনাস 36 সমান সমান কত হবে? 64। তাহলে সমান সমান 64 এর রুট করলে কত হয়? 8 হবে। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে। তোমরা এখানে এরকম পরিষ্কার করে লিখে দেবে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা করলাম। তাহলে কি হলো যে তোমাকে আগে একটা প্রথমে বৃত্ত এঁকে নিতে হবে, হাতে আঁকতে পারো, কম্পাসের সাহায্যে এঁকে নিতে পারো, যার জ্যা হচ্ছে এবি, যার দৈর্ঘ্য 12 সেমি, ব্যাসার্ধ ও এ, যার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 10 সেমি, 10 সেমি লিখেছি। ওসি কেন্দ্র থেকে দূরত্ব, ওসি কি না, ওসি এখানে লিখে রাখতে হবে ওসি লম্ব এবি, ওসি লম্ব এবি। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এসি সমান সমান কত হবে? কেন লম্ব জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করে, তাই 6 সেমি হলো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম বৃত্ত থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এবার আসছে আমরা 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কটা আমি পেজটা একটু পাল্টে নিচ্ছি। 3 এর দাগের অঙ্কতে কি লেখা আছে আগে পড়ে নাও। 3 এর দাগের অঙ্কে লেখা আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8, দুটি ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব, এটা হচ্ছে 3 এর দাগের অঙ্ক। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স এবং ওয়াই। ওকে, তাহলে আমরা ঘনকের আয়তনের, এখানে কি বলেছে? ঘনকের আয়তন। ঘনকের আয়তন সমান কি জানি? তোমরা সবাই জানো ঘনকের আয়তন, আয়তন সমান সমান বাহুর বাহুর কিউব। ঠিক আছে,
তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে কি হবে, এক্স এর কিউব ইজ টু ওয়াই কিউব। যেহেতু এক্স একটা ঘনকের বাহু, ওয়াই একটা ঘনকের বাহু, তাদের আয়তন তাহলে কি হবে, এক্স এর কিউব আর ওয়াই কিউব সমান সমান লেখা আছে 1:8। এই সূত্র দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এক্স এর কিউব বাই ওয়াই কিউব সমান সমান 1/8, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স এর কিউব সমান সমান 1/2 কিউব, ঠিক আছে, বা এক্স বাই ওয়াই সমান সমান 1/2। তাহলে আমরা এখানটা লিখতে পারি এক্স ইজ টু ওয়াই সমান সমান 1:2। এবার আমাকে কি করতে বলেছে, ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে। তাহলে বলছি যে ঘনকের দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 4 ইন্টু বাহু স্কোয়ার, এটা আমাদের সূত্র। তাহলে অতএব এখানে কি হবে, তাহলে এখানে বাহুর মান একটার মান আছে এক্স আর একটার মান ওয়াই আছে। তাহলে আমরা লিখতে পারি 4 এক্স এর স্কোয়ার, এবং তাদের অনুপাত বের করতে বলেছে 4 ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা সমান সমান এখানে একবারে লিখে দিতে পারি 4 ইন্টু 1 স্কোয়ার ইজ টু 4 ইন্টু 2 স্কোয়ার। তাহলে কি হবে, এখানে হবে 4 ইজ টু, দেখো 2 দুগুণে 4, 4 4 16, তাহলে কত হবে 1:4। তাহলে আমরা পেলাম যে দুটি ঘনকের যাদের আয়তন অনুপাত দেওয়া ছিল 1:2, সেখান থেকে আমরা বাহু বের করে নিয়েছি, বাহুর অনুপাত বের করেছি, বাহুর অনুপাত থেকে আমরা তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতও বের করেছি, ঠিক আছে। দেখো 4x স্কোয়ার ইজ টু 4y স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 1:4, ঠিক আছে। এবার আমরা আসবো 3-এর দাগে, হয়ে গেল 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সূত্র কি জানি, যখন যদি আসল সমান সমান পি, সুদের হার সমান সমান আর, এবং সময় সমান সমান এন হয়, তাহলে সূত্র কি হয় না, পি সমান ইজ টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ওকে, এবার এই শর্তটার মান দেওয়া আছে 441 টাকা, যেখানে পির মান 400। অতএব প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, যেহেতু 2 বছরের বলেছে, এন এর মান 2 বলেছে, তাহলে 2 হলো, এখানে 400 হবে, সমান সমান 441, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে আমরা লিখতে পারি পি সমান সমান 400 টাকা, এন সমান সমান 2 বছর হলো, আর সমান সমান কত জিজ্ঞেস করতে বলেছে। এইভাবে পরিষ্কার করে সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে লিখে তারপরে অঙ্কগুলো করবে। বা আমরা এখানে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান সমান 441, এই 400টা এদিকে চলে আসবে। ওকে, বা আমরা এখানে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 এটার হোল স্কোয়ার সমান সমান, দেখো 21/20, দেখো 21কে 21 দিয়ে গুণ করলে 441 হয়, আর 20কে 20 গুণ করলে 400 হয়। তাহলে দুদিকেই আমি স্কোয়ার উঠিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস আর বাই 100 সমান সমান 21/20, বা আমরা এটাকে যদি আরো সমাধান করি তাহলে কি হবে, আর বাই 100 সমান সমান 21/20 মাইনাস 1, এই 1টা সমান চিহ্ন ওদিকে চলে গেল। তাহলে বা আমরা এখানে লিখবো আর বাই 100 সমান সমান, এটাকে লসাগু করলে 20,
এখানে হবে 20 মাইনাস 21 মাইনাস 20, অর আমরা লিখব r বাই 100 সমান সমান 1 বাই 20। তাহলে এখানটা আমি লিখতে পারি বা লিখতে পারি r সমান সমান 100 বাই 20, কাটাকাটি করলে 5 হবে, অতএব r সমান সমান 5। তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। এখানটা লিখবে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। ওকে, বুঝে গেল? ওকে, এবার আমরা আসবো 5-এর দাগের অঙ্ক। দেখা যাক 5-এর দাগের অঙ্কতে কি দিয়েছে। 5-এর দাগের অঙ্কে দেওয়া আছে x12 y27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসছি 5-এর দাগ। ঠিক আছে, 5-এর দাগে বলছে x, 12, y27। ওকে, এই ক্রমিক সমানুপাতি, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, এবার আমরা কি করব, তাহলে আমরা ক্রমিক সমানুপাতি আগে লিখে নেব। কি হবে, x:12 ক্রমিক সমানুপাতি মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অনুপাত, সমানুপাত 12:y সমানুপাত y:27। বা আমরা এটাকে যদি এরকম ভাবে লিখি, লেখা যেতে পারে বা x/12 সমান সমান 12/y সমান সমান y/27। প্রথমে আমরা এই দুটোকে নেব। কি হবে তাহলে, এখানটা আমরা লিখতে পারি x/12 সমান সমান 12/y, और তুমি এখানে xy লিখে রাখো সমান সমান 12 × 12 থাকলো। আবার এই দুটোকে যদি আমরা নিই, কি হবে, 12/y সমান সমান y/27। বা আমরা লিখতে পারি y² সমান সমান 12 × 27। ঠিক আছে, এইবার 12 × 27, এবার আমরা এখানে লিখতে পারি y সমান সমান √12 × 27, বা y সমান সমান √12 মানে কত, 2 × 2 × 3। দেখো 2 × 4 = 12, আর 27 মানে হচ্ছে 3টে 3। দেখো 3 × 3 = 9, 3 × 27। ওকে, और আমরা তাহলে জানি প্রত্যেক দুটোর জন্য একটা করে বাইরে বেরোয়। তাহলে দুটো 2 আছে, দুটো 3 আছে, দুটো 3, তাহলে একটা 2 একটা 3 একটা 3, 3 × 3 = 9, 9 × 2 = 18। তাহলে y এর মান হয়ে গেল 18। তাহলে আমি যেহেতু y এর মান 18 জানি, আবার আমরা এখানে জানি কি xy সমান সমান 12 × 12 আমরা জানি। ঠিক আছে, এক্ষেত্রে এবার আমরা পেয়ে গেছি y এর মান 18, বা আমরা লিখতে পারি x × 18 সমান সমান 12 × 12। ঠিক আছে, বা x সমান সমান 12 × 12/18। কাটাকাটি করি, 6 × 3 = 18, 6 × 2 = 12, আবার এখানে 3 × 4 = 12, বা x সমান সমান হচ্ছে কত, x সমান সমান হচ্ছে 4 × 2 = 8। তাহলে আমরা কি পেলাম, x সমান সমান পেলাম 8 আর y সমান সমান পেলাম 18। ঠিক আছে, আমাকে এটা মান বের করতে বলেছিল। ওকে, আমরা 5-এর দাগেরটা কমপ্লিট করলাম। এবার 6, এখানে বাংলায় 6 দেওয়া আছে, 6। তাহলে এবার 6-এরটা কি বলছে, বলছে ও কেন্দ্রবৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাহলে একটা ছবি, একটা বৃত্ত আঁকি, আমরা একটা ও বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, যার AB হচ্ছে ব্যাস। তাহলে এটা কেন্দ্র, এটা হচ্ছে ও, আর এখানটা AB হচ্ছে গিয়ে তার ব্যাস। ঠিক আছে, AB ব্যাস হলো। এইবার আমাকে বলেছে যে সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, আমি এখানে ধরে নিলাম সি। ওকে, তাহলে এটা সি হলো। এবার বলেছে যে কোণ বিওসি, অর্থাৎ এইটা ওবিসি, এই কোণটা সমান সমান দেওয়া আছে 60 ডিগ্রি।
ও বি সি 60 ডিগ্রি হলে ও সি এর মান কত, অর্থাৎ এই কোণটার মান বের করতে বলেছে। এখন দেখো এই যে এটা কি বৃত্তের, তাহলে আমরা লিখতে পারি ও সি সমান সমান ও বি। কেন না বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবার যদি যেহেতু এটা একটা ত্রিভুজ ও এসি ত্রিভুজ ও বি সি, তাহলে কি ত্রিভুজ হলো, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ও বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের ধারক কোণ দুটো সমান হয়, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। অতএব কোণ ও বি সি সমান সমান কোণ ও ও সি বি। তার মনে রাখতে হবে যেহেতু এইটা বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটো, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, সমান বাহু দুটো ধারক কোণ সবসময় সমান হয়। তাহলে এই কোণ এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে সমান সমান 60 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো কোণ এসিবি, এটা কি কোণ এসিবি কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় সব সমান 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ এ সি, সরি এখানটা বলেছে ও সি, ও সি এ অর্থাৎ ও সি এ অর্থাৎ এই কোণটা সমান কি হবে তাহলে 90, পুরো কোণটার মান 90, আবার এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, 90 মাইনাস 60 সমান সমান 30 ডিগ্রি। তাহলে কোণ ও সি এ সমান সমান 30 ডিগ্রি। আর আমাকে এখানে জিজ্ঞেস করেছিল কোণ ও সি এর কত, তাহলে বোঝা গেল যে বলা আছে যে এ বি বৃত্তের ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং বলে দেওয়া আছে সি ও সি ও বিসি সমান 60 ডিগ্রি, ও বিসি সমান সমান 60 ডিগ্রি, সেটা আমি লিখেছি 60 ডিগ্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, কেননা এটা একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হলে ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ধারক কোণ, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সবসময় সমান হবে। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো এ সি বি এই বৃত্তের ব্যাসের উপরে অবস্থিত, অর্থাৎ এটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা শর্ত জানি অর্ধবৃত্তস্থ কোণই সমকোণ, সমকোণ মানে কি হয় 90 ডিগ্রি হয়। তাহলে এই পুরো কোণটা এ সি বি পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকু কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট কোণ কত হবে 30 ডিগ্রি। বোঝা গেছে? ওকে, অবশিষ্ট কোণ হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে দেখে নাও এখানটা ভালো করে। ওকে, এবার আমরা আসছি 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কি বলেছে, দাগ নম্বর 7, ঠিক আছে, দাগ নম্বর 7। এবার বলছে যে 7 বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হলো। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বাড়বে। একটা ঘনক যার কিনা 4টে বাহু, যতগুলো বাহু আছে সবকটা বাহু সমান, এই একটা ঘনকের চিত্র, যার প্রত্যেকটা বাহু আমি ধরে নিলাম এ। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয়, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, এইভাবে করবে। তারপরে কি হবে, এবারে কি হয়েছে না বাহুটাকে 50% বৃদ্ধি পায়, তাহলে বাহু
50% বৃদ্ধি পেয়ে হবে কি হবে না, আগে ছিল a প্লাস, এখন হয়েছে a ইন্টু 50/100 একক। ঠিক আছে, একক। তাহলে কি হবে, এখানে এটা কাটলে 2 হবে। দেখো সমান চিহ্ন দিয়ে লিখলে a প্লাস a/2 একক। তাহলে এটাকে ভগ্নাংশের যোগ নিশ্চয়ই তোমরা পারো, 2 এর সঙ্গে a গুণ করলে 2a এবং একটা a, তার মানে 3a/2 একক। ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল কত হবে না 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার বর্গ একক, সমান সমান 6 ইন্টু 9a²/4 বর্গ একক হলো। কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 তিনে 6, তাহলে কত হবে 27a²/2 বর্গ একক। এটা এখনকার ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল এত হয়েছে, আর আগের ক্ষেত্রফল ছিল কত 6a²। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কত না 27a²/2 মাইনাস 6a² বর্গ একক। এটা বিয়োগ করো, কত হবে 2 হবে, এখানটা হবে 27a² মাইনাস 12 6 দুগুণে 12 সমান সমান কত হবে, তাহলে এখানে 15a² বর্গ একক। ঠিক আছে, এবার বৃদ্ধি কি হবে, আগে ছিল আমার 6a², এখন তার মধ্যে বেড়েছে 15a²/2, তাহলে ঐকিক নিয়মে করতে পারো। তাহলে 6a² বর্গ এককে বৃদ্ধি পায় 15a²/2 বর্গ একক হয়েছে। তাহলে একের মধ্যে বৃদ্ধি পাবে কত 15a²/2, নিচেই বসে যাবে 6a²। এবার 100-র মধ্যে শতকরা বৃদ্ধি করতে বলেছে, শতকরা 100-র মধ্যে বৃদ্ধি পায় 15a²/2 ইন্টু 6a² ইন্টু উপরে হবে 100। ওকে, দেখো স্কোয়ার কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 5 15, এটা দিয়ে কাটলে এটা হবে 50, আর এটা কাটলে হবে 25। 25 গুণ করলে 25 5 125 বর্গ একক। তাহলে 125 বর্গ একক বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধির এখানে লাস্ট এই লাইনটা এরকম তোমাকে লিখতে হবে, বৃদ্ধির শতকরা হার 125%। ঠিক আছে, তাহলে এরকম প্রত্যেকটা অংশ কোথাও কিছু ছাড়া চলবে না, প্রত্যেকটা অংশ ডিটেলসে কিন্তু লিখে লিখে আসবে। প্রথমে বাহু তোমার যে ঘনক ছিল তার বাহুর দৈর্ঘ্য তুমি এ ধরে নাও, যে তখন তার ক্ষেত্রফল কত ছিল 6a² হয়ে গেছে, যেহেতু আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার বাহু তোমার 50% বৃদ্ধি পেয়েছে, 50% বৃদ্ধি পেয়ে এখন বাহু হয়ে গেছে 3a/2 একক, এবং এখন ক্ষেত্রফল হয়েছে 27a²/2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 15a²/2, শতকরা নিয়মে করলে 125% বৃদ্ধি পাচ্ছে। শতকরা নিয়ম যখন তুমি করবে 125% উত্তর তুমি পেয়ে যাবে। ওকে, এরপরে আমরা আসছি 8, দাগ নম্বর 8। কি বলেছে, সমাধান করো, এটাও বইয়ের অঙ্ক, সমাধান অঙ্ক 2x + 1 + 3, এখানে দেওয়া আছে 2x + 1 প্লাস, এটাকে ব্র্যাকেট দেওয়া আছে 3/2x + 1 সমান সমান 4 দেওয়া আছে, যেখানে x নট ইকুয়াল টু কত 1/2 বলা আছে। ঠিক আছে, আমরা ধরি 2x + 1 সমান সমান, অনেকে কি করে ডাইরেক্ট এইভাবেই করতে থাকে, তাহলে এইভাবে ডাইরেক্ট করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা একটাকে ধরে নিচ্ছি a, তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস কত হবে 3/3
3/a সমান সমান 4, ঠিক আছে। और এখানে গুণ করলে হবে a স্কয়ার প্লাস 3/a, অর্থাৎ a হচ্ছে লসাগু, এর সঙ্গে গুণ করলে 3 স্কয়ার আর এটা থাকছে 3 সমান সমান 4, বা এইভাবে লিখো a স্কয়ার প্লাস 3 সমান সমান 4। আমি যখন অঙ্কগুলো করছি সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করতে থাকো, তাহলে কিন্তু পরপর পরপর স্টেপ বাই স্টেপ বুঝে যাবে। a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 সমান সমান 0। এটা কি হয়েছে, এটা মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে বা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস, দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেটার গুণ করলে 3 হবে, যোগ করলে 4 হবে। 1 এখানটা a প্লাস 3 সমান সমান 0, বা এখানটা লেখো a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস মাইনাস 3 সমান সমান 0, মাইনাস 3 সমান সমান 0। ওকে, বা এখান থেকে তুমি a কমন নাও, a কমন নিলে কি থাকবে a মাইনাস 3, মাইনাস 1 কমন নাও কি থাকবে, এটা প্লাস ছিল, প্লাস সমান সমান a মাইনাস 3, ওকে সমান সমান 0। তাহলে কি হলো, এখানটা ব্র্যাকেট তুলে দিয়েছি, এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল, প্লাস থেকে যাবে। এবার আমি এই দুটো থেকে a কমন নিলাম a মাইনাস 3, এই দুটো থেকে মাইনাস 1 কমন নিলাম a মাইনাস 3, বা আমরা এখানে লিখতে পারি a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1 সমান সমান 0। আমরা কি জানি, দুটি রাশির গুণফল শূন্য হলে উহাদের যে কোনো একটি অবশ্যই শূন্য হয়। অতএব আমরা লিখতে পারি হয় a মাইনাস 3 সমান সমান 0 অথবা a মাইনাস 1 সমান সমান 0। কেন বললাম, দুটি রাশির গুণফল শূন্য হলে উহাদের যে কোনো একটা অবশ্যই শূন্য হবে। অতএব আমরা এখানে লিখতে পারি a সমান সমান 3 আর এখানে লিখতে পারি a সমান সমান 1। এবার আমরা কি করব, a এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এ সমান কি জানি আমরা, কাকে ধরেছিলাম আগেই তোমরা জানো, 2x প্লাস 1 কে আমরা a ধরেছিলাম। তাহলে এখানটা আমরা বসিয়ে দিচ্ছি, এখানটা আমরা লিখে দিচ্ছি যে 2x প্লাস 1 সমান সমান 3, বা 2x সমান সমান 3 মাইনাস 1, বা x সমান সমান 2। দেখো 3 থেকে একবার দিলে 1, 3 থেকে একবার দিলে 2, আর এই 2টা এখানে চলে আসলো, কাটাকাটি করলাম 1 হলো, বা x সমান সমান 1। অথবা এখানটা আবার লিখবে 2x প্লাস 1 সমান সমান 1, বা 2x সমান সমান 1 মাইনাস 1, বা 2x সমান সমান 0, বা এখানটা আমরা লিখতে পারি x সমান সমান 0। কেন, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা x এর মান পেয়ে গেলাম। অতএব x এর মান একবার পেলাম শুধু 1, আর x এর মান একবার পেলাম 0 পেলাম। ঠিক আছে, এই দুটো অঙ্ক আমাদের বের করতে বলেছিল, আমরা করলাম। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো আমরা বুঝতে পেরেছি। অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে করিয়েছি, তোমরা এইভাবে অঙ্কগুলো করতে থাকবে। অবশ্যই অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আশা করছি। যদি তোমাদের অঙ্কগুলোতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আরও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবে। ভালো থাকো, অঙ্কগুলো তোমরা সবাই প্র্যাকটিস করো।